চাকরির জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যে এক্সামগুলোকে আমরা আসলে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, বিসিএস পরীক্ষা বা সহকারী পরিচালক বা নবম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে বা দশম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, এগুলোতে আমরা বেশি জোর দিই। তো এছাড়াও আমাদের অনেক আছে, 11 থেকে 20তম যে পরীক্ষাগুলো হয় তৃতীয় বা চতুর্থ শ্রেণীর, সেই পরীক্ষাগুলো তো এখন বাংলা এত বেশি কঠিন আসে। আগে যেটা হতো যে কমন কিছু তথ্য আসতো, এখন সেই কমন তথ্যের মধ্যে নাই। এত বেশি প্রতিযোগী বেড়ে গেছে, এত বেশি পরীক্ষার্থী, যে এখন আসলে কারা পড়াশোনা করে, কারা আসলে পড়াশোনা করার দিকে খুব উন্মুখ হয়ে থাকে, তাদেরকে খুঁজে বের করার জন্য প্রশ্ন আরো কঠিন করার চেষ্টা করছে। এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে প্রতিযোগী বাড়ছে, নিজেকে টিকিয়ে রাখার জন্যে, নিজেকে সেরা প্রমাণ করার জন্যে আরো বেশি জানতে হবে। এবং সেই জানাটা মুখস্থ করার চেয়ে বেসিকটা ভালো করে জানাটা খুব দরকার। 95% সবটুকু মিলে ঠিক আছে। চাহামরি কঠিন কিছু না, একটু চেষ্টা করলে, একটু গুছিয়ে পড়লে সবকিছুই করা সম্ভব, আসলেই সম্ভব। এর বাইরে আর ব্যাকরণ কিছু পড়া লাগে না। হ্যাঁ, 1-2টা প্রশ্ন তো আসেই, 1-2টা প্রশ্ন তো অন্য জায়গা থেকে আসবেই। সব প্রশ্ন 100% আপনি পেরে গেলে যে প্রশ্ন করেছে তার মূল্যায়ন কিভাবে হবে, তাই না বলেন? সো কিছু প্রশ্ন তো আলাদা থাকেই, তবে এইগুলো 90 থেকে 95% এই কয়েকটা থেকে কভার হয়ে যাবে, এটা আপনি যে জবের জন্যই পড়েন না কেন। ওকে, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। হাজার হাজার বছর পরে আমি আবারও আমার পেজে আসছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এবং যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন পেইড ব্যাচের আয়োজন করি, ব্যাকরণ বা সাহিত্য বা অন্যান্য নানা বিষয়ের, তা আপনারা যারা আমাদের সাথে সেখানেও যুক্ত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা একদম নতুন দেখছেন আমাদেরকে এই পেজে, আপনাদেরকে স্বাগত মুসাফির রাহাতের বাংলা দুনিয়ায়। আমি মুসাফির রাহাত, বাংলা নিয়ে কাজকর্ম করি, মানে অনেককাল আগে থেকেই করতাম, এখনো করি। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা নিয়েই পড়াশোনা করেছি, মানে অনেক আগের ব্যাচ, পুরান হয়ে গেছি আর কি। আচ্ছা, দীর্ঘ সময় প্রায় 13 বছর ধরে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াই, প্রতিষ্ঠানে বলতে বিভিন্ন কলেজে আর কি, বাংলায় পড়াই, বাংলায় কাজকর্ম করার ইচ্ছা। বাট প্রায় 16 বছরের উপরে হয়ে গেল আমি আসলে অ্যাডমিশন এবং বিসিএস এ বাংলা নিয়ে কাজ করছি। আপনারা কেউ কেউ হয়তো ভুল করে হয়তো কেউ কখনো ইউটিউবে বা ফেসবুকে আমার ক্লাস দেখে থাকবেন। আমি একসময় চেষ্টা করেছিলাম, যখন করোনা ছিল না, সবাই তো করোনাকালে আসলে অনলাইনে ঝাঁপিয়ে পড়েছে, একদম অনলাইন ঝাঁপিয়ে পড়তে পড়তে অনলাইন ব্যবসা হয়ে গেছে। বাট আমি অবশ্য অনেক আগে থেকেই অনলাইনে একটু থাকার চেষ্টা করেছিলাম, সেই 2015 সাল থেকে ইউটিউবে ক্লাস নেওয়া শুরু করেছি। তখন করোনা ছিল না, তখন আমার মনে হয়েছিল যে আসলে অনেকেই দূর দূরান্তে থাকে বা অনেকের সাথে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না, যদি আমি বাংলা সম্পর্কে যতটুকু জানি ততটুকুও যদি সবাইকে দিতে পারি, তাহলে হয়তো অনেকের উপকার হবে। ওকে, সেই স্বার্থে সবার সাথে যুক্ত হয়েছিলাম। এবং আপনারা কেউ কেউ হয়তো আমাদের মুসাফির রাহাত স্যার এই পেজে, যে পেজে এখন দেখছেন, এবং মুসাফির রাহাত ইউটিউব চ্যানেল, যদিও চ্যানেল একটা খেয়ে ফেলেছে, কুকুর খেয়ে ফেলেছে আর কি, হ্যাক করে নতুন একটি চ্যানেল হয়েছে, অথবা অনেকে আমাকে ক্লাসরুম নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে হয়তো দেখে থাকবেন। সেটা অবশ্য 2016 সালের 16 থেকে 2018 এই 2 বছরের বেশ কিছু ক্লাস আমার আছে ক্লাসরুমে। এটা সমাজ প্রত্যয় কারক, যেগুলো আপনাদের খুব ঝামেলা মনে হয় সেই সময়, যে সময় করোনা ছিল না দেশে, যে সময় ইউটিউবে এত ক্লাস ছিল না বা ফেসবুকে ছিল না, সেই সময় সেগুলো থেকে অনেকেই উপকৃত হয়েছেন বলে আমি আশা করি। তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আমরা যে কাজটি করার চেষ্টা করি আর কি, সবসময় কিছু শেখার চেষ্টা করি। বাংলা তো আসলে খুব গুরুতর কোনো বিষয় না, যেটা হয় যে আমরা তো মাতৃভাষা হিসেবে বাংলায় কথা বলছি, আমরা সেই ক্লাস 1 থেকে না, আরও আগে থেকেই বাংলা পাঠদান নিচ্ছি, বাংলা শিখছি মায়ের কাছ থেকে, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, দেন বিশ্ববিদ্যালয়ে এসে হয়তো আমরা বাংলা থেকে একটু দূরে চলে গেছি। কাদের জন্য বলছি একটু দূরে চলে গেছি? যারা বাংলায় পড়ছি না, অন্যান্য বিষয়ে পড়ছি, তারা আমরা এসএসসি পর্যন্ত সর্বশেষ বাংলাটা পড়েছি। এরপরে অনার্সের লাইফ কারো 4 বছর, কারো 5 বছর, কারো বা 6 বছর, তারপর মাস্টার্স 1 বছর, বা কারো বা 2 বছর। এই যে মাঝখানে অনার্স মাস্টার্সের জন্য আমাদের 4 বছর, 5 বছর বা 6 বছর একটা দীর্ঘ গ্যাপ হয়ে যায় বাংলা থেকে, বাংলা সাহিত্য থেকে বা বাংলা ব্যাকরণ থেকে। এরপরে হুট করে যখন আমরা চাকরি দিতে আসি, চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করি, তখনই আমাদের ঝামেলাটা শুরু হয়। কেন? সেই কবে পড়েছিলাম ক্লাস 9-10 পড়া, সেই কবে পড়েছিলাম ক্লাস 6-7 বাংলা, সেই কবে পড়েছি ব্যাকরণ, কবে সমাস, কবে প্রত্যয়, কবে ধ্বনি, কবে কার, মানে এই যে এতগুলো হঠাৎ করে এসে এই বাংলার এই বিষয়গুলো খুবই ঝামেলার মনে হয়।
কারণ আমরা অনার্সের লাইফটাতে এত বেশি জোর দিয়েছি ইংরেজি শেখার ক্ষেত্রে, টু বি ফ্র্যাঙ্ক, এত বেশি জোর দিয়েছি ইংরেজি শেখার ক্ষেত্রে, আর কিছুটা জোর দিয়েছি ডিপার্টমেন্টাল পড়াশোনায়, সেখানে আসলে বাংলাতে পড়া হয়নি। আর জব সেক্টরে এসে যখন পরীক্ষা দেওয়া শুরু করলাম তখন বাংলা, আবার সেই ইংলিশ, আবার সেই ম্যাথ, আবার সেই সায়েন্স, আবার সেই মেন্টাল এবিলিটি, আবার সেই ভূগোল, আবার সেই পৌরনীতি, আবার সেই সুশাসন, এই যে এত এত বিষয়গুলো আবার হুট করে চলে আসে, এত কিছু মুখস্থ করতে হয়, তখনই বাংলাটা আমাদের জন্য ঝামেলা তৈরি করে ফেলে। আমি মুসাফির রাহাত চেষ্টা করেছিলাম, চেষ্টা করছি, ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত করব, দীর্ঘদিন পরে বাংলা পড়তে গিয়ে আমাদের যে ঝামেলাটা হয়, সেই ঝামেলা থেকে নিজেকে একটু, আপনাদেরকে একটু উদ্ধার করার, এবং সেই চেষ্টাতেই আপনাদের সাথে ছিলাম। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে একটু লিখে জানাতে পারেন। আর যারা চাকরির জন্য বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, যে এক্সামগুলোকে আমরা আসলে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি, বিসিএস পরীক্ষা বা সহকারী পরিচালক বা নবম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে বা দশম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, এগুলোতে আমরা বেশি জোর দিই। তো এছাড়াও আমাদের অনেক আছে, 11 থেকে 20তম যে পরীক্ষাগুলো হয় তৃতীয় বা চতুর্থ শ্রেণীর, সেই পরীক্ষাগুলো তো এখন বাংলা এত বেশি কঠিন আসে। আগে যেটা হতো যে কমন কিছু তথ্য আসতো, এখন সেই কমন তথ্যের মধ্যে নাই। এত বেশি প্রতিযোগী বেড়ে গেছে, এত বেশি পরীক্ষার্থী, যে এখন আসলে কারা পড়াশোনা করে, কারা আসলে পড়াশোনা করার দিকে খুব উন্মুখ হয়ে থাকে, তাদেরকে খুঁজে বের করার জন্য প্রশ্ন আরো কঠিন করার চেষ্টা করছে। এদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে প্রতিযোগী বাড়ছে, নিজেকে টিকিয়ে রাখার জন্যে, নিজেকে সেরা প্রমাণ করার জন্যে আরো বেশি জানতে হবে। এবং সেই জানাটা মুখস্থ করার চেয়ে বেসিকটা ভালো করে জানাটা খুব দরকার। একটু বলে রাখি, খেয়াল করেন, আপনি যে পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করেন, যে পরীক্ষার জন্য, যেখানে বাংলা আসবেই এরকম পরীক্ষার জন্য খুব বেশি পড়ার প্রয়োজন আসলে হয় না। আপনি বেসিক কিছু বিষয় যদি একটু জানেন, তাহলেই কিন্তু আপনি বাংলাটা শুধু উত্তীর্ণ না, বাংলায় 85% নাম্বার পেয়ে যাবেন। কারণ মনে হয় স্যার 85% দিয়ে কি বাংলা হবে, বাংলা 100% লাগবে। অবশ্যই 100%-এর জন্য তো আমরা কাজ করছি আপনাদের জন্য। ওকে, একটু খেয়াল করেন যে আমরা আসলে কোন কোন বিষয় চাকরির জন্য সবচেয়ে ভালোভাবে জোর দিব, সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে, এই টাইপের আর কি। আমরা এর পরবর্তী ক্লাস আপনাদেরকে দেখাবো যে বড় বড় পরীক্ষাগুলোতে কোন কোন টপিক থেকে গত 10টা বছর বা গত 10টা পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছে। তাহলে আপনার কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। কারণ প্রশ্ন বিশ্লেষণ ব্যাপারটা এত জরুরি যে ব্যাপারটা এরকম, আপনি কোথাও যাবেন, যদি রাস্তাই না চিনেন, তাহলে ওখানে যাওয়াটা আপনার জন্য টাফ হয়ে যাবে। এই চাকরির ক্ষেত্রে, চাকরির পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এই রাস্তা চেনার ব্যাপারটা আপনাকে সবচেয়ে ভালোভাবে রাস্তা চেনাবে প্রশ্ন বিশ্লেষণে। এটা আমরা আগামী ক্লাসে করবো ইনশাল্লাহ। ওকে, আমাদের বাংলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় চাকরির পরীক্ষার জন্য, সেটা হচ্ছে ধ্বনীয় বর্ণ। ধ্বনীয় বর্ণ থেকে আপনি যে পরীক্ষায় অংশগ্রহণ করেন, যে পরীক্ষাতেই অংশগ্রহণ করেন, ধ্বনীয় বর্ণ থেকে আপনি প্রশ্ন পাবেন, অবশ্যই পাবেন। এটা একটা হোক অথবা একাধিক হোক, অবশ্যই ধ্বনীয় বর্ণ থেকে আপনি প্রশ্ন পাবেন। সো এখন মনে হতে স্যার তাহলে মুখস্থ করে যা আছে তাই একটা গাইড কিনি, কারণ গাইড কিনলে তো গাইডে সব কমন পড়ে যায়। হ্যাঁ, সেটাও করতে পারেন। গাইডে তো পেজ আছে 800টা, 800 পেজটা মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করলে হুবহু ওই প্রশ্ন আসবে কোনো গ্যারান্টি আছে না, বেসিক থেকে প্রশ্ন আসবে। আপনি গাইড পড়েন সহায়ক হিসেবে, প্রশ্নের অনুশীলনের জন্য, সব কিছুর জন্য, কিন্তু মুখস্থ করার জন্য না, প্লিজ। ওকে, আচ্ছা, ধ্বনীয় বর্ণ। তারপর হচ্ছে শব্দ সম্ভার। শব্দ সম্ভার খুবই গুরুত্বপূর্ণ, এটার প্রশ্ন অবশ্যই থাকে। শব্দ সম্ভারটা যদিও অনেক বড়, কারণ এখানে নানা রকম প্রকারভেদ আছে। অর্থ অনুসারে 3 প্রকারের কনসেপ্ট আছে, উৎপত্তি অনুসারে 4 বা 5 প্রকারের কনসেপ্ট আছে, তারপর হচ্ছে গঠন অনুসারে 2 প্রকারের কনসেপ্ট আছে। একটু বড় কনসেপ্ট, কিন্তু একটু গুছিয়ে পড়লে, গল্পে পড়লে তো একটু কঠিন না। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে সন্ধি, খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু অন্যান্য পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ, একটা না একটা প্রশ্ন থাকেই। ওকে, সমাস, জাতীয় সমস্যা। এই জাতীয় সমস্যা নিয়ে আমি দীর্ঘদিন কাজ করেছিলাম ওয়ান্স আপন এ টাইম। এই জাতীয় সমস্যা, আশা করি এখন আর জাতীয় সমস্যা নাই, অনেকেরই এটা সহজ হয়ে গেছে। প্রত্যয়, এটা এখনো জাতীয় সমস্যা আছে, টিল নাও এখনো। এটাও নিয়ে বেশ কিছু ক্লাস আমার ছিল, আমি আবার চেষ্টা করছি এটা নিয়ে কাজ করার আরো একটু সহজভাবে, যাতে করে আপনাদের এটার কঠিন না লাগে আর কি। পদ প্রকরণ, যদিও পদ প্রকরণ নামটাতে এখন আর নেই, প্রমিত বাংলা ব্যাকরণ যেটা 2016 সালে বাংলা একাডেমি প্রণীত, ওখানে পদ প্রকরণ নামটা একটু পরিবর্তন করে ব্যাকরণিক শব্দ শ্রেণী করা হয়েছে। আমরা অবশ্য যখন ক্লাস করাই তখন দুইটাই পড়ি, পদ প্রকরণও পড়ি, ব্যাকরণিক শব্দ শ্রেণীও পড়ি, দুইটাই পড়ি আর কি। আচ্ছা, তারপর হচ্ছে বাক্য প্রকরণ। এটাও আমরা প্রকারভেদটা দুইভাবে ভাগ করে নিই, গঠন অনুসারে, অর্থ অনুসারে, বা এটা যে বৈশিষ্ট্য আছে একদম ডিপ
নলেজ যেটা আছে আমরা সবটুকুই পড়ার চেষ্টা করি এবং এগুলো পরীক্ষার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয়। এবং বানানো বাক্যের শুদ্ধ প্রয়োগ, এখান থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকে, বানান শুদ্ধি, বাক্য শুদ্ধি বা বাক্যের শুদ্ধ প্রয়োগ সকল পরীক্ষায়। এই হচ্ছে ব্যাকরণিক টপিক। এই কয়েকটা ব্যাকরণিক টপিক পড়লেই আপনি যে কোনো পরীক্ষাই হোক, এটা আপনি বিসিএস এর জন্য পড়েন, এটা আপনি ব্যাংকের জন্য পড়েন, অথবা গভর্নমেন্ট জব যেটার জন্যই আপনি পড়ছেন, নিবন্ধন হোক, প্রাইমারি হোক বা এটিও হোক বা যে পরীক্ষার জন্যই আপনি এনএসআই এর জন্য পড়েন, এই কয়েকটা বিষয় খুব ভালোভাবে আপনার জানা থাকলে, একটু ভালো আয়ত্ত থাকলে আপনি 85 থেকে 90% প্রশ্ন পেরে যাবেন ব্যাকরণিক হিসেবে। হ্যাঁ, সাথে কিছু মুখস্থ টপিক তো অবশ্যই লাগবে, মুখস্থ টপিকের তো কোনো মাপ নাই। আমরা এই মুখস্থ টপিকগুলো আপনাদেরকে খুব মাস্টার ক্লাস লেকচার শিট দেই, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, পারিভাষিক শব্দ, এক কথায় প্রকাশ এবং বাগধারা, এই 5টা টপিক, এখানকারই 5টা টপিক এবং ব্যাকরণিক এই 2, 4, 6, 8টা টপিক পড়লে আপনার বিসিএস হোক, আপনার ব্যাংক জব হোক, আপনার এটিএ হোক, আপনার নিবন্ধন পরীক্ষা হোক, যত রকমের পরীক্ষা আছে বাংলা ব্যাকরণের সব কিছুই আপনার কভার হয়ে যাবে 95% সবটুকু মিলে। ঠিক আছে, চাহামরি কঠিন কিছু না, একটু চেষ্টা করলে, একটু গুছিয়ে পড়লে সবকিছুই করা সম্ভব, আসলেই সম্ভব। এর বাইরে আর ব্যাকরণ কিছু পড়া লাগে না। হ্যাঁ, 1-2টা প্রশ্ন তো আসেই, 1-2টা প্রশ্ন তো অন্য জায়গা থেকে আসবেই। সব প্রশ্ন 100% আপনি পেরে গেলে যে প্রশ্ন করেছে তার মূল্যায়ন কিভাবে হবে, তাই না বলেন? সো কিছু প্রশ্ন তো আলাদা থাকেই, তবে এইগুলো 90 থেকে 95% এই কয়েকটা থেকে কভার হয়ে যাবে, এটা আপনি যে জবের জন্যই পড়েন না কেন। ওকে, তাহলে বাকিগুলাকে আমরা আর পড়বো না। আমাদের ব্যাচে কি তাহলে আমরা আসলে এতটুকু পড়ি না? আমাদের ব্যাচে আসলে এতটুকু পড়ি না, আমরা আসলে সবই পড়ি। এই কয়েকটা বিষয় ছাড়াও যারা 100% কমন পেতে চান, 100%, সেক্ষেত্রে আরও কিছু বিষয় একটু দেখতে হবে, যেমন বাংলা ভাষা এবং বাংলা ভাষার উৎপত্তি বা বাংলা ভাষার ইতিহাস, বাংলা ভাষার বা বাংলা ব্যাকরণের যে ইতিহাসগুলো আছে এগুলো থেকে কিন্তু প্রায়শই প্রশ্ন আসে। এগুলো নিয়ে আমার ছোটো ছোটো গল্প দিয়ে অনেক কিছু আছে, এগুলো একটু দেখতে হবে, দেখতে হয়ে যাবে। আমরা তো ক্লাসেই পড়াবো, সমস্যা নেই। বাংলা ভাষা এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এবং এগুলোর উৎপত্তি, আমরা ধ্বনি পরিবর্তন এটাও একটু দেখতে হবে, মাঝে মধ্যে এখান থেকে প্রশ্ন আসে। উপসর্গ তো বিসিএস ছাড়া অলমোস্ট সব জবেই উপসর্গ থেকে একটা না একটা প্রশ্ন থাকেই, সো এটাও একটু দেখে রাখা যেতে পারে ভালোভাবে। দ্বিরুক্ত শব্দ প্রায়শই প্রশ্ন আসে, এটা বচন বা পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, এই দুটো যদিও এত গুরুত্বপূর্ণ না, কিন্তু মাঝে মধ্যে 1-2টা প্রশ্ন চলে আসে, বাদ দেওয়া যাবে না। ছোট ছোট টপিক, এই আধা ঘন্টা করে পড়লেই 2টা টপিক শেষ হয়ে যাবে, 15 মিনিট করে পড়লেই 2টা টপিক শেষ হয়ে যাবে, এত গুরুতর কিছু এখানে নাই। এছাড়া আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কারক এবং অনুসর্গ, এই বিষয়গুলো থেকে প্রায়শই আমরা দেখছি প্রশ্ন আসছে ইদানিং, যেহেতু আমাদের প্রতিযোগী বেড়ে গেছে, প্রশ্ন কঠিন করার একটা ধাপ শুরু হয়েছে, সো এই স্বার্থে এই বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজন হয়। আপনি যদি পুরোপুরি যে কোনো বাংলা পরীক্ষার জন্য 100% যদি প্রস্তুতি চান, মানসিক প্রস্তুতি, এই কয়েকটা বিষয় পড়তে পারেন। এর মধ্যে এই প্রথম ধাপটা পড়লে আপনার 90 থেকে 95% হয়ে যাবে। যদি এগুলো শেষ করতে পারেন তাহলে 100% আপনি শান্তি পাবেন যে হ্যাঁ, মোটামুটি আমার বাংলাটা শেষ হয়েছে, তো বাংলা ব্যাকরণটা শেষ হয়েছে। এর বাড়ি থেকে প্রশ্ন আসেই না। আবারও বলি, প্রশ্ন একটা তো পাবেনই যেটা আপনি জীবনে শুনেনি নাই, কারণ এটা একটা যোগ্যতা যে প্রশ্ন করে। মানে আপনি আমাকে বললেন স্যার একটা প্রশ্ন করে দেন, আমি এমন প্রশ্ন করলাম যেটা 100% সবাই পারছে, পরের বছর আপনি আমাকে প্রশ্ন করতে দিবেন না তো? আপনি কি প্রশ্ন করেন, সবাই সব পারে, একটা প্রশ্ন থাকবেই খুব কঠিন। 100%ই কমন পড়বে এটা আমি বলছি না, বলছি 100% একটু মানসিক শান্তি পাবেন যে হ্যাঁ, ব্যাকরণের মূল কনসেপ্টগুলো আমার শেষ হয়েছে। মানে আমরা আসলে কি পড়াই, যেটা আমরা বলেছি আমাদের এখানে ক্লাস একটু বেশি, আমরা প্রায় 30 থেকে 32টা ক্লাস নেই, সো আপনাদের সাথে একটু শেয়ার করা যেতে পারে আমরা আসলে কি পড়াই। খেয়াল করেন, আমরা পড়ানোর ক্ষেত্রে চেষ্টা করি সবই পড়ানোর। লেকচার 1-এ আমরা সিলেবাস আলোচনা করি যে আমাদের আসলে সিলেবাসে কি আছে না আছে, কি বিষয় আমাদের পড়তে হয় না হয়, এই বিষয়গুলো আলোচনা করি। তো প্রথমটা আমাদের সিলেবাস আলোচনার মধ্যেই হয়ে যায়। তো সিলেবাস আলোচনার ক্ষেত্রে আমরা একটু জেনে রাখি যে কি পরীক্ষায় আসে, কোন বিষয় আসলে আমাদেরকে পড়লে সবচেয়ে বেশি ভালোভাবে বাংলাটাকে আয়ত্ত করা সম্ভব বা বোঝা সম্ভব, সেগুলো আমরা এখানেই করে ফেলি। আচ্ছা, দ্বিতীয় লেকচারে আমরা বিসিএস প্রশ্ন বিশ্লেষণ করি, যেহেতু বিসিএসটা সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কারণ এখানে বিসিএসে দেখি প্রত্যেকটা বিসিএসে আমরা দেখি প্রায় 35টা বাংলা প্রশ্ন থাকে, 15টা এবং 20টা করে, স্পেশাল বিসিএসের কথা আলাদা। তো 35টা প্রশ্ন যেহেতু সবচেয়ে সব বাংলাদেশের যত পরীক্ষা আছে আমাদের বিসিএস প্রশ্নটাতে সবচেয়ে স্ট্যান্ডার্ড আমরা মনে করি, সবচেয়ে বেশি সংখ্যায়। এই জন্য আমরা গত 10টা বিসিএসে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি।
ব্যাখ্যার মাধ্যমে চেষ্টা করি এগুলো একটু জানানোর, যে আসলে এগুলো কিভাবে এসেছে, কোন কোন টপিক থেকে এসেছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সবই করি, যেটা আপনার যে মানে শুধু বাংলার জন্য বলছি না, আসলে আপনি যখনই যে বিষয়টা পড়তে চান, প্রস্তুতি নিতে চান, ওটার বিগত সালের প্রশ্নগুলো একটু দেখে নেন, তাহলে আপনার সেই পথে যাত্রাটা সহজ হবে। মনে আছে আপনাদের যে আপনারা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন, তখন বিগত সালের প্রশ্ন দেখতেন না? স্টাইলটা কিরকম, কোনটা বেশি জোর দেয়, কোন টপিক বা কোন ধরন থেকে বেশি প্রশ্ন আসে। এই যে আমাদের একটা মানসিক প্রস্তুতি হয়ে যায়, এটা পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে এগিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সেম বিষয়টা আপনি জবের জন্য করেন। আপনি যেই জবের জন্য পড়ছেন সেটারটা তো অবশ্যই মানে সেটার বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস তো অবশ্যই বিসিএসটা করেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে একটা বিষয়ে কোন কোন টপিকগুলো বা কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। সবগুলো বিষয়েরই কিছু বেসিক ব্যাপার থাকে। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই ক্লাসটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করি, বিশেষ প্রশ্ন বিশ্লেষণের ক্লাসটা, কারণ এটা করতে পারলে বা এটা ভালো করে মনে রাখতে পারলে যে কোনো বিষয়, শুধু বাংলা না, যে কোনো বিষয় খুব সহজ হয়ে যায়। আচ্ছা, 3 আমরা ভাষা, লিপি, ব্যাকরণ, ইতিহাস, ভাষার উৎপত্তি, ভাষার ব্যবহার, লিপির উৎপত্তি, লিপির ব্যবহার, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের ইতিহাস গল্পে আমরা পড়ার চেষ্টা করি। কারণ এই ভাষা, লিপি এবং ব্যাকরণ, ইতিহাস থেকে আপনি একটা একটা প্রশ্ন সব জায়গায় পাবেন। এটা বিসিএস বলেন, ব্যাংক জব বলেন, গভর্নমেন্ট জব বলেন, যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন পাবেন। কারণ ইতিহাসে যেটা হয়, ইতিহাসে আমরা খুব ঝামেলায় পড়ে যাই, ও মাই গড এটাতে পারবো না। আমরা গল্পে ইতিহাসটা শিখি সহজ একটা লাইনে, যাতে করে সহজে মনে থাকে। আমার পেজে আপনারা একটা ক্লাস পেয়ে যাবেন, বা আমাদের ইউটিউব চ্যানেল নতুন যেটা আছে, এই ক্লাসরুম চ্যানেলে আমার এখন কোনো ক্লাস নেই। এরপরে আমার যে চ্যানেলটা ছিল মুসাফির রাহাত, 65,000-এর মতো সাবস্ক্রাইবার ছিল, ওইটাও হ্যাক হয়ে গেছে। আমরা নতুন একটা চ্যানেল করেছি মুসাফির রাহাত সেম নামে, ওখানে আপনারা পেয়ে যাবেন এই ক্লাসগুলো সবসময়। আচ্ছা, এরপরে যে আমরা ধ্বনিতত্ত্বে আমরা একটা ক্লাসে শেষ করি না। কোচিংয়ে তো দেখা যায় ধ্বনিতত্ত্ব আমাদের পড়াইতে আধা ঘন্টা টাইম দেয়, আধা ঘন্টা বা 45 মিনিটের ধ্বনিতত্ত্ব শেষ করে ফেলতে হয়। কেন করতে হয়? কারণ অনেকগুলো টপিক থাকে, তো কোচিং সেন্টারে তো তাই হয়। আসলে 10টা লেকচারে সব শেষ করে ফেলতে হয়, যেহেতু বাংলা ভাষা এবং সাহিত্য সবই, তো সেখানে আসলে টাইমটা এরকম ঠিকঠাক করে নিতে হয়। কিন্তু আমাদের এখানে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে ক্লাস নিব 2টা, ধ্বনিতত্ত্ব 1, ধ্বনিতত্ত্ব 2, 2টা ক্লাস নিব লেকচার 4 এবং 5-এ। এবং লেকচার 5-এ যখন আলোচনা শেষ হবে তখন আমরা এই ধ্বনিতত্ত্ব থেকে বিগত সালের যে প্রশ্ন এসেছে, এটা বিসিএস হোক, অন্যান্য গভর্নমেন্ট জব হোক বা অ্যাডমিশন টেস্টে হোক, যে সকল প্রশ্ন এসেছে সবগুলো আমরা সমাধান করব মিলেমিশে। ওকে, মানে যেটাই পড়ানো হবে, পড়ানোর মধ্যে আমরা আলোচনা করব, বেসিক জানবো, আমরা বিগত সালের প্রশ্ন কি কি আসছে সেগুলো মিলেমিশে সলভ করব। আর সহজে শেখার টেকনিক তো থাকবেই, ওটা তো আছেই। ঠিক আছে, আচ্ছা। তো ধ্বনিতত্ত্ব যেহেতু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিকে, আপনার জন্য আমরা এটা লেকচার 4-5 2টা লেকচারে পড়বো। তারপর হচ্ছে সন্ধি খুবই সহজ টপিক হলো এটাকে আমরা 3টা ক্লাসে ভাগ করি। 3টা ক্লাসে কেন ভাগ করি? এটা তো একটা ক্লাসে শেষ করা সম্ভব সহজ টেকনিক দিয়ে। হ্যাঁ, সহজ টেকনিক তো আসলে সন্ধির ক্ষেত্রে বা এগুলো আমি ওয়ান্স আপন এ টাইম বানিয়েছিলাম বা তৈরি করেছিলাম সবার জন্য। এখন আমার স্টুডেন্ট যারা ছিল আমার কাছ থেকে শিখে তারাই তাদের বইয়ে ব্যবহার করে তারাই মালিক হয়ে যাচ্ছে। এটা খুব ভালো বিষয়, শিক্ষক হিসেবে আমার খুব প্রাপ্তি যে আমার শিক্ষার্থীরা এখন টিচার হয়েছে এবং তারা সবাইকে নিজের সব টেকনিক নিজে দাবি করছে। এটা খুব ভালো, আমি উদার হস্তে এদেরকে দান করেছি, যা হওয়ার হবে। একটা ক্লাসেই সন্ধি শেষ করা সম্ভব, কিন্তু আমরা একটা ক্লাসে এটা সন্ধি পড়ি না, আমরা 3টা ক্লাসে সন্ধিটা পড়ি। সন্ধি 1, সন্ধি 2 এবং সন্ধি 3, 1, 2, 3 3টা ক্লাস করি। এবং আমরা মূল টেক্সট বই, যে পুরাতন যে বোর্ড ব্যাকরণ বইটা আছে 2020 পর্যন্ত যেটা ছিল, সেখানে যতগুলো শব্দ আছে সবগুলো শব্দ আমরা ক্লাসে ভেঙে দেখাই। মুখস্থ করে না, নিয়ম দিয়ে, বেসিক দিয়ে, যাতে করে কখনোই কোনো পরীক্ষায় মিস না যায়। কারণ আমরা সাধারণত যে সন্ধিজাত শব্দগুলো পরীক্ষায় পাই তার 85 থেকে 90% ওই বই থেকেই আসে। এর বাইরে যেগুলো আছে সেগুলো তাহলে কি হবে? আমরা আসলে এই জন্যই বেসিকটা পড়াই, যে বইয়ের সবগুলো ভেঙে দেওয়ার পরও যদি এক্সট্রা কিছু থাকে ওই বেসিক থেকে সহজে ভেঙে ফেলা যাবে, এই কনসেপ্টে। শুধু নিয়ম শেখাচ্ছি না, পুরো বইটাই ক্লাসে আমরা সলভ করিয়ে দিচ্ছি। এই জন্য আমাদের 3টা ক্লাসে সন্ধি পড়াই। তারপরে 3য় ক্লাসে সন্ধি যখন শেষ হয় আমরা এটার বিগত সালের প্রশ্ন সলভ করি। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে বাক্যের অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধি। নর্মালি যেটা হয়, কোচিংয়ে আমরা
বাক্য শুদ্ধি বানান শুদ্ধি এক ক্লাসেই পড়ায় ফেলি, এক ক্লাসেই সব শেষ কালে নিয়ম টিয়ম। তবে আমরা এখানে যেটা করছি বাক্য শুদ্ধি বা বাক্যের শুদ্ধ প্রয়োগ বা অপপ্রয়োগ এটা আমরা একটা ক্লাসে পড়ছি এবং পরের ক্লাসে আমরা বানান শুদ্ধি পড়ছি, পুরো ক্লাসটাই বানান শুদ্ধি। তো দুইটা ক্লাসে আমরা শুদ্ধিকরণ পড়ছি বাক্য এবং বানানের, এবং যখন আমরা বানান শুদ্ধি পড়ছি তখন আমরা প্রশ্ন সমাধান করছি বিগত সালে আসা বিভিন্ন প্রশ্নের, যাতে করে সহজভাবে সবই শেষ করা যায়। ওকে, এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক পড়ি আমরা এখানে, সেটা হচ্ছে শব্দ সম্ভার। আপনাদেরকে একটু আগেই দেখিয়েছি পরীক্ষায় প্রশ্ন আসার ক্ষেত্রে শব্দ সম্ভার খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে 1-2টা প্রশ্ন সবসময় আসে সব পরীক্ষাতেই। সো এটাকেও আমরা 2টা ক্লাসে ভাগ করি, শব্দ সম্ভারকেও আমরা 2টা ক্লাসে ভাগ করি, শব্দ সম্ভার 1 এবং শব্দ সম্ভার 2। কারণ যেহেতু শব্দ সম্ভারের অনেকটা প্রকারভেদ আছে, 3টা দৃষ্টিকোণ থেকে আলাদা আলাদা প্রকারভেদ আছে এই জন্য। এরপরে হচ্ছে সমাস। সমাস জাতীয় সমস্যা আমি জানি, এটা আমরা 4টা ক্লাস করি। সমাজটা একটা ক্লাসেই করা সম্ভব স্যার, 2টা ক্লাস করলেই তো, এত ক্লাস লাগে নাকি? লাগে। কেন লাগে? সমাজ তো আমরা বেসিক ব্যাপারটা জানি, বেসিক ব্যাপারটা অলমোস্ট অনেক ক্লাস হয়েছে, অনেক ইউটিউব ক্লাস হয়েছে, অনেক ফেসবুক ক্লাস হয়েছে, অনেক আলোচনা হয়েছে। রিসেন্ট আমার পেজেও আপনারা দেখবেন একটা ক্লাস আছে, এটা প্রায় 2.5 লাখ মানুষ দেখে ফেলেছে 6-7 দিনে। এটা খারাপ না, ভালোই, সমাজে তো সমস্যা। কিন্তু আমরা 4টা ক্লাস করাই কেন সমাসে? 4টা ক্লাস করা এই জন্যে, আমরা যখন কোনো সমাসের প্রকারভেদ পড়ি, মানে সমাসের বেসিক ব্যাপারটা আমরা 1 নম্বর ক্লাসে পড়ি, বেসিকের পাশাপাশি আমরা ওদিন দ্বন্দ্ব দিগু পড়ে ফেলি। যখন আমরা কোনো একটা সমাস পড়ি, ধরুন আমরা কর্মধারয়ে পড়ছি, তখন কর্মধারয়ের বেসিক ব্যাপারটা কিভাবে সহজে খুঁজে বের করা যায় এটাও শিখি। এবং ক্লাসের মধ্যে আমরা প্রত্যেকটা সমাসের জন্য 50 থেকে 100টা শব্দ ক্লাসই সলভ করি, বুঝতে পারছি? মানে 6টা সমাসের জন্য 4 প্রকার 6 প্রকার, এদিকে আমরা যাচ্ছি না, এটা আমরা পরে আলোচনা করবো ক্লাসে। ছোটখাটো 2টা মিলিয়ে 8 রকমের সমাসের জন্য আমরা প্রায় 600-র বেশি শব্দ ক্লাসেই সলভ করি। কিভাবে? যেমন একটা উদাহরণ দিই, জ্যোৎস্না রাত। জ্যোৎস্না রাত শব্দটা আমরা সবাই জানি, মুখস্থ করে এটা কি এটা হচ্ছে মধ্যপদ লিপি মধ্যপদ, এই যে মুখস্থ। আমরা বুঝি সমাস কি, আমরা বুঝি তৎপুরুষ কখন হয়, আমরা বুঝি কখন কর্মধারয় হয়, কিন্তু যখন শব্দ পাই পরীক্ষায় তখন আমাদের ঝামেলা শুরু হয়। এই শব্দটা কি হবে? বৈষম্য বিরোধী, এটা কি হবে? এটা কেমনে হইল? জীবন নাশ, এটা কেমনে হইল? বইয়ে নাই। এই যে কেমনে হলো, এর কারণ কি জানেন? খালি সমাসের সংজ্ঞায় পড়ে গেলাম, বেসিক ব্যাপারটাতে ঢুকতেই পারলাম না। বেসিক ব্যাপারে ঢুকতে পারলেও যখন নতুন শব্দ আসে, শব্দ অ্যানালাইসিস করা বা বিশ্লেষণ ক্ষমতা আমাদের কম থাকার কারণে বা না করার কারণে আমরা নতুন শব্দ পেলে ঘাবড়ায় যাই। আমরা যেটা করি, শব্দ ধরে ধরে পড়াই। প্রায় 600 গুরুত্বপূর্ণ, 600 কম বেশি হতে পারে, একটু কম বেশি হতে পারে, এই গুরুত্বপূর্ণ প্রায় 600 শব্দ আমরা ক্লাসেই পড়ি মিলেমিশে, ব্যাস বাক্য সহ, যাতে করে এই শব্দগুলো আর নতুন না লাগে। এই জন্য আমাদের সমাজটা আমরা 4টা ক্লাসে পড়াই, একটা শব্দ যেন বাদ না যায়। বুঝা গেল? ওকে, সো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা এইভাবে পড়ার চেষ্টা করছি। প্রথম 16টা ক্লাস, তাহলে খেয়াল করেন, প্রথম 16টা ক্লাসে আমরা বিশেষ প্রশ্ন বিশ্লেষণ, যেটা আমরা পথ হিসেবে নিচ্ছি, ভাষা, ধ্বনিতত্ত্ব, সন্ধি, অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, বানান, শব্দ এবং সমাসেই করার চেষ্টা করছি। ওকে, আচ্ছা, এরপরে আমরা এরপরের বিষয়টাতে যাই। 16 নম্বর পর্যন্ত আমরা পেয়ে গেছি, 16 নম্বর পর্যন্ত আমরা সমাস করছি। 17তে এসে আমরা পড়ছি উপসর্গ। একটা ক্লাস শুধু উপসর্গই করছি। আমরা যেটা উপসর্গ পড়তে এত লাগে নাকি স্যার? 20 মিনিট হলে তো উপসর্গ শেষ। 20 মিনিট কেন, আমি পড়ালে 6 মিনিটও শেষ হয়ে যায়। কিন্তু আমরা এত ডিটেলস পড়ানোর চেষ্টা করি যাতে করে কখনো এই বিষয়ে আপনি আটকে না যান, কোনোভাবে যেন আটকানো না যায় আপনাকে সেই বিষয়ের জন্য। আমরা বচন, বিরুক্ত শব্দ এবং প্রশ্ন সমাধান, উপসর্গ এবং বচনের, এটা 18 নম্বরের ক্লাসে করি, মানে একটা ক্লাসে এগুলো শেষ করি। কারক আমরা 2টা ক্লাসে পড়ি, কারক 1, কারক 2, যেহেতু এটা বিসিএসে গুরুত্বপূর্ণ না হলো অন্যান্য পরীক্ষায় প্রায়শই এটা আসে, এবং প্রশ্ন সমাধান। পদ প্রকরণ আমরা 2টা ক্লাসে করি, 3টা ক্লাসে 2টা ক্লাসে আমরা পদ প্রকরণ পড়ি। তৃতীয় ক্লাসে পদ প্রকরণের যে নতুন কনসেপ্ট 2016 সালের বাংলা একাডেমির প্রমিত ব্যাকরণ অনুসারে ব্যাকরণিক শব্দশ্রেণী, সেটা সম্পর্কে জানি, মিল অমিল দেখি এবং প্রশ্ন সমাধান করি। 23 নম্বর ক্লাসে আমরা বাক্য প্রকরণ পড়ি। 24 নম্বর ক্লাসে ধ্বনি পরিবর্তন। 25 নম্বর ক্লাসে প্রকৃতি ও প্রত্যয়। 26 নম্বর ক্লাস, যেটা খুবই গুরুত্বপূর্ণ, পুরা বোর্ড বইটা আমরা আলোচনা করি। পুরা বোর্ড বই বলতে যে পুরাতন যে বোর্ড ব্যাকরণ বইটা আছে 9-10-এর, ওই পুরো ব্যাকরণ বইটা আমরা দাগিয়ে দিই।
এতে করে আমরা বলতে পারি যে ব্যাকরণ বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে তার কোনো কিছু আসলে বাদ যায় না, সবই পড়া হয়ে যায়, এবং ওইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, আচ্ছা, লেকচার 27 এবং 28 আমরা কিছু সলভ ক্লাসের আয়োজন করি। কারো কোনো সমস্যা থাকলে বা এরপরে যদি কোনো বিষয় একটু দ্বিতীয়বার দেখার প্রয়োজন হয় তখন আমরা সলভ ক্লাস নিই। 29 এবং 30 তারিখ লেকচারে আমরা মডেল টেস্ট এবং মডেল টেস্ট নেই এবং সেটা সমাধান করি সবাই মিলেমিশে। যদি প্রয়োজন হয় আমরা আরও ক্লাসের দিকে আগাই। এই বেসিক 30টা ক্লাসেই মূলত আমাদের সবগুলোর মূল কনসেপ্ট শেখা হয়ে যায়, বেসিক শেখা হয়ে যায় এবং বিগত সালে আসা প্রশ্নের সমাধানও হয়ে যায়। ওকে, সো এই হচ্ছে আমাদের প্ল্যান। আমরা মূলত চেষ্টা করি কোনো কিছু না বাদ না যায়। আমরা সবগুলো বিষয়ের বেসিকটা জানি, বেসিক জানার সাথে সাথে সহজে মনে রাখার টেকনিক সম্পর্কে জানি এবং বিগত সালে আসা প্রশ্নগুলো আমরা ক্লাসে মিলেমিশে সমাধান করি। এতে করে যে সুবিধাটা হয়, বাসায় আর কিছু পড়া লাগে না, শুধু মুখস্থ টপিকগুলো আপনারা বাসায় পড়বেন। আমি কথা দিচ্ছি আমাদের সাথে যুক্ত হলে আপনাকে আর কষ্ট করে কিছু পড়তে হবে না, সব কিছুই আমরাই পড়াই দিব। ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে, এই অঙ্গীকার আমি আপনাদের সাথে করছি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, ওমর ফারুক, হ্যাঁ, কথা বলার কৌশল। আমি চাই আপনারা সবাই আনতেই কথা বলেন। আমি জানি আপনারা আমার চেয়ে ভালো করে কথা বলেন, কিন্তু কেউ হয়তো আপনাদেরকে ভেবে বলে না, আপনারা আমাকে যেরকমটা বলছেন। আমিও চাই আপনারা হাসি মুখে কথা বলেন সবাই সব সময়। নুরজামান নূর ভাই, ওয়ালাইকুম আসসালাম। সাইফুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন আপনি। মাহমুদুল ভাই, না, মাহমুদুল হাসান ভাই, আমাদের লাইভ ক্লাসে সব পড়ানো হয়েছে, আমরা কিছু বাকি রাখি না, সবই পড়াই। ওকে, মাহমুদ ভাই অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। বিষাদ বৃক্ষ এইচএসসির বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র বই। আচ্ছা, এটা হচ্ছে ওই যে প্রকাশনী থেকে বের করেছিলাম, ওরা আসলে আমার সাথে একটু বেইমানিই করেছে, টু বি ফ্র্যাঙ্ক। এই জন্য আমরা 2023-এর পরে আর বইটা ছাপাই নেই, আমি না করে দিয়েছি যে এরকম মিথ্যা টিথ্যার সাথে থাকতে চাই না। নতুন বই কাজ চলছে, এসএসসি বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র বই চলে আসবে। একসময় তো রকমারিতে আমার বইটাই বাংলার জন্য সবচেয়ে বেস্ট ছিল, বা যেটা কি বলে র্যাঙ্কিংয়ে 1 ছিল আর কি এসএসসির বই। আবার চলে আসবে বিষাদ বৃক্ষ ভাই, চলে আসবে, কাজ চলছে। আচ্ছা মুরাদ ভাই, না, ক্লাসরুমে আমার কোনো ভিডিও আর যায় না বা যাওয়ার সম্ভাবনাও নেই। আমার যে চ্যানেলটা আছে মুসাফির হাত, ওটাতে থাকতে পারেন, আমরা মাঝে ওখানে ক্লাস দিই। আহনাফ ভাই, প্রকৃতি প্রত্যয়, হ্যাঁ, প্রকৃতি প্রত্যয় নিয়ে ইনশাল্লাহ আমরা ক্লাস নিচ্ছি আর নিব ইনশাল্লাহ। মুরাদ ভাই, ওকে, ধন্যবাদ। আমি আসলে হাসি ছাড়া আমার তো কোনো কাজ নাই। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যান। আমরা মূলত 30টা ক্লাসের প্ল্যান এইভাবেই করি যাতে করে কোনো বিষয় বাদ না যায়। ঠিক আছে, ওকে। তো যেটা আমরা একটু আগে বলার চেষ্টা করেছিলাম যে আমরা আসলে চাকরির জন্য এই কয়েকটা টপিক সবচেয়ে গুরুত্ব দিই, বা শুরুর দিকে আমরা এই কয়েকটা শেষ করি, যেটা প্ল্যানটা আপনাদের দেখালাম। কিন্তু আমরা আসলে এখানেই শেষ করি না, আমরা পুরো ব্যাকরণের সবটুকুই পড়ার চেষ্টা করি যাতে করে কখনোই আপনার কোনো বিষয়ে আটকে যেতে না হয়। এটাই আমাদের সর্বাত্মক এবং সবচেয়ে ভালো চেষ্টা আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমাদের প্ল্যানটা, বা আসলে বাংলা ব্যাকরণের জন্য আপনি কি পড়তে পারেন। আমরা আসলে কোনো কিছু আজকে পড়াবো বলে ঠিক করিনি, আমরা চেষ্টা করেছিলাম আপনাদের সাথে একটু কথাবার্তা বলবো বা আপনাদের সমস্যা থাকলে একটু জানবো। এরপরেও আমরা না হয় আগামী ক্লাসে কিছু পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা মূলত আজকে যে ক্লাসটা নিয়ে কথাবার্তা বলেছি, এটা হচ্ছে আমাদের নতুন একটি ব্যাচ, আমাদের সিরিয়াল অনুসারে আর কি, আমাদের 56 নম্বর ব্যাচ, যেটার ক্লাস হচ্ছে প্রতি সোমবার এবং বুধবার রাত 9টায়। এই নতুন ব্যাচ সপ্তাহে 2 দিন ক্লাস। আমরা মূলত 2.5 থেকে 3 মাসের মধ্যে আমাদের পুরো কোর্সটা শেষ হয়ে যাবে। তবে আমরা এখানে যুক্ত হওয়ার পরে সাথে সাথেই পেয়ে যাবেন এর আগের ব্যাচের ফুল রেকর্ড ক্লাস। অলরেডি যারা ভর্তি হয়েছেন সবাই পেয়ে গেছেন আশা করি। আমরা ভর্তির সাথে সাথে আগের ব্যাচের ফুল রেকর্ড ক্লাসটা দিয়ে দেই যাতে করে এগিয়ে থাকা যায়। এবং 3 মাসে কোর্সটা শেষ হয়ে গেল, আপনারা আমাদের সাথে প্রায় 10 বছর ক্লাস করতে পারবেন। তো সেই হিসেবে প্রতি মাসে মাত্র 6 টাকা করে পড়বে, যদি 600 টাকায় ভর্তি হন আর কি 10 বছরের জন্য। আচ্ছা, আমাদের এখানে ভর্তি হলে আসলে আপনাদেরকে আমরা গাড়ি, বাড়ি, ফ্ল্যাট, টি শার্ট এগুলো কিছুই দিব না।
তবে আপনাদেরকে আমরা যেটা দিব বাংলা ভাষা এবং সাহিত্যের প্রতি একটা ভালোবাসা, এটা আমি প্রমিস করছি। প্রথম ক্লাসে আপনার বাংলার প্রতি যে ভালোবাসাটা আছে, শেষ ক্লাসে ইনশাল্লাহ আমি 20% না 50% হলে বাড়িয়ে দিব। যে বাংলা পড়তে বিদঘুটে লাগে, বাংলা পড়তে গেলেই ভাল লাগে না, মেজাজ খারাপ হয়, আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি সেই বাংলার প্রতি ভালোবাসা আমি তৈরি করে দিব। বাংলা পড়তে ভালো লাগবে, প্রশ্ন সলভ করা, যেহেতু আমরা প্রত্যেকটা রানিং ব্যাচেই করি, প্রত্যেক টপিকের শেষে আমরা প্রশ্ন সমাধান করি, প্রশ্ন সমাধান করার টেকনিক শেখাই, তখন আর আপনার এই কোর্সের পরে প্রশ্ন সমাধান করতে গিয়ে আর ভয় পেতে হবে না, খাতা কলম নিয়ে টেনশন করতে হবে না, কলমও কামড়াতে হবে না, জাস্ট টেকনিকগুলো মনে রাখলে সহজেই পারবেন। ওকে, আমরা বাংলার প্রতি ভালোবাসাটা তৈরি করে দিব, এটা আমি প্রমিস করছি, এবং এটাই আমার কাজ একজন শিক্ষক হিসেবে, এটাই আমার কাছে প্রাপ্তি। ওকে, আমরা 30 বা তার চেয়ে বেশি লাইভ ক্লাস করব। আমরা যখন অধ্যায় পড়ানো শেষ হবে সে অধ্যায়ের পরীক্ষা নিব গুগল ফর্মে, যেটা আপনারা সাথে সাথে উত্তর দেখে ফেলতে পারবেন, কয়টা হয়েছে কয়টা হয়নি, যাতে করে আপনার প্রস্তুতিটা আপনি ভালো করে বুঝতে পারেন। আমরা চাই যে ভালো হোক, তবুও একটা পরীক্ষার ব্যবস্থা রাখা ভালো, তাই রাখছি আর কি। আমরা লেকচার শিট দিব, এটা আপনি ভর্তির সাথে সাথে পেয়ে যাবেন, কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের এখানে ভর্তি হওয়ার সাথে সাথে পুরো ফুল কোর্সের রেকর্ডটা আপনারা পেয়ে যান, যেটা 10 বছরের জন্য থাকবে। এই রেকর্ডের সাথে সাথেই আপনারা লেকচার শিটগুলো পেয়ে যাবেন সাথে, ভর্তির সাথে সাথে। অলরেডি যারা ভর্তি হয়েছেন তো পেয়ে গেছেন আশা করি, আর যারা ভর্তি হননি বা জানেন না তাদের জানিয়ে রাখি, আমাদের এখানে যে কোনো কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে সেই ব্যাচের ফুল কোর্স রেকর্ড একদম দিয়ে দেওয়া হয় সাথে সাথে, যাতে করে নিজে নিজে একটু ক্লাস করে এগিয়ে থাকতে পারেন। আর লাইভ ক্লাস তো আছেই, ওইটাও করা যাবে 3 মাস না, আমাদের এখানে ভর্তি হলে লাইভ ক্লাস করতে পারবেন 10 বছর। এই 10 বছরে আপনার যত নতুন ব্যাচ হবে সব ব্যাচে আপনি ক্লাস করতে পারবেন। মানে আমাদের এখানে কোনো একভাবে যুক্ত হওয়া মানে 10 বছর। শুধু রেকর্ড ক্লাসে যদি আপনি ভর্তি হন আমাদের সাথে, তাও 10 বছর আমাদের সাথে থাকতে পারবেন। লাইভ ক্লাসে ভর্তি হলে আপনি 10 বছর থাকতে পারবেন ইনশাল্লাহ, যদি আমি বেঁচে থাকি। একই বলে রাখি, আমি একটু জানিয়ে দেয় যারা ভর্তি হয়েছে না আমাদের এখানে, আমি মারা গেলে তো আসলে শুধু রেকর্ড ক্লাসই পাবেন 10 বছর, আর যদি আমি বেঁচে থাকি ইনশাল্লাহ 10 বছর যত ব্যাচ হয় সব ব্যাচে আপনাদেরকে আমি রাখবো, সব ব্যাচে। আর আমি যদি মারা যাই তাহলে রেকর্ড ক্লাসগুলো হয়তো থেকে যাবে, লাইভ ক্লাস হয়তো আমি মারা গেলে তা নিতে পারবো না, তখন আর দাবি দেওয়ার এখানে রাখে যে স্যার কবর থেকে উঠে আসা নেন, আপনি বলছেন 10 বছর নেবেন। হ্যাঁ, এটা মৃত্যু সাপেক্ষে। ওকে, আচ্ছা ঠিক আছে, বিষাদ বৃক্ষ, হ্যাঁ আমরা বই হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দিব। মুরাদ হোসেন ভাই, হ্যাঁ ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে একটু নক দেন, নক দিলে আপনাদেরকে বলে দিবে, বা বিকাশে বা নগদে, আপনারা জানেন আমাদের একটাই নাম্বার, আমাদের হাজার হাজার নাম্বার নাই। আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে বা বিকাশ করে জানালেই, আমাদের ফেসবুক পেজে একটু জানালেই আপনাদেরকে ভর্তির লিঙ্ক দিয়ে দিবে। চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল, যেটা আমাদের নতুন চ্যানেল, আগের চ্যানেল তো নাই হয়ে গেছে, নতুন চ্যানেল মুসাফির হাত, এখানেও থাকতে পারেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। যদি মনে হয় যে আপনারা আমাদের এই বাংলা ব্যাকরণের কনসেপ্ট থেকে সামান্য সুবিধা পাচ্ছেন বা একটু হলেও আপনার জানাশোনা বাড়ছে, আমাদের সাথে থাকতে পারেন আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে। এতে করে আমাদের বিভিন্ন সময়কার যে ক্লাসগুলো আছে বা কথাবার্তাগুলো আছে সেগুলো আপনার জানা হবে, হয়তো কোনো না কোনোভাবে কাজে লেগেও যেতে পারে। এরপরে যদি কখনো কোনো সমস্যা হয়, বেসিক প্রবলেম বা কোনো একটা প্রশ্ন বুঝতে পারছেন না, ছবি তুলে আমাদের পেজে পাঠিয়ে দিবেন, আমার মডারেটররা আছে ওরা আমাকে দিবে, আমি অবশ্যই সমাধান করে আপনাদেরকে জানিয়ে দিব। আর এই পেজ আজকে থেকে, এই পেজে আমরা রেগুলার লাইভ ক্লাস নিব, পেজে একটু থাকার চেষ্টা করবেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য দিয়ে থাকার চেষ্টা করি আপনাদেরকে সহায়ক হিসেবে, বিভিন্ন সময় প্রশ্ন দেই উত্তরের আশায় যে আপনারা উত্তর করবেন, একটু জানা হলো, শেখা হলো, এই আর কি। এগুলোর মধ্যে থাকলে বাংলাটা একটু সহজ হয় বলে আমি বিশ্বাস করি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা ইনশাল্লাহ আবারও আমি আবারও আপনার সাথে দেখা করব। ফখরুদ্দিন ভাই অনেক অনেক ধন্যবাদ। নাসিম ভাই, ব্যাকগ্রাউন্ড কালো কেন দেই না কি জানি, ব্যাকগ্রাউন্ড তো সাদাই দিচ্ছি, চোখে লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করবো কালো দেওয়ার, অথবা সবুজ। আচ্ছা ঠিক আছে নাসিম ভাই, আমি চেষ্টা করব। মাহমুদ ভাই, আমাদের ব্যাকরণ ব্যাচ নতুন যে ব্যাচটা হচ্ছে, নতুন ব্যাচ হচ্ছে 56 নম্বর ব্যাচ, এটার ক্লাস সোমবার বুধবার রাত 9টায়, যেটার আজকেই প্রথম ক্লাসটা হচ্ছে। এটার ফি হচ্ছে 599 টাকা, 10 বছরের জন্য রেকর্ড এবং লাইভ ক্লাস। আর শুধু রেকর্ড আমরা মাত্র 350 টাকায় দিচ্ছি, ওটা 10 বছরের জন্য। আচ্ছা নাসিম ভাই, আমি চেষ্টা করব কালো ব্যাকগ্রাউন্ড রাখার। ওকে আহনাব ভাই, আপনাকে অনেক 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 ধন্যবাদ। তো ঠিক আছে, যারা আমাদের সাথে নতুন ব্যাচে যুক্ত হয়েছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও। আমরা আমাদের
যে ডেডিকেটেড ব্যাচটা আছে, সিক্রেট গ্রুপটা আছে, ওখানে আমাদের রেগুলার ক্লাস হবে। তার প্রথম 1-2টা ক্লাস আমরা পেজে রাখি, তাই এখানে আপনাদেরকে আসতে বলেছিলাম। আর যারা দীর্ঘদিন পরে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন লাইভ ক্লাসে, আপনাদের প্রতি অশেষ ভালোবাসা এবং কৃতজ্ঞতা। ভালো থাকবেন। যদি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হতে পারেন 10 বছরের জন্য, বা পরিচিত ভাই বোন, ছোট ভাই, বড় ভাই, আমরা তো জানেন এইচএসসি, অ্যাডমিশন এবং বিসিএস এই 3টা সেক্টরেই পড়াই, এর নিচে পড়াচ্ছি না, বা নিজের ক্লাসে কাউকে পড়াচ্ছি না। এই 3টা সেক্টরে যারা আছেন চাইলে আমাদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন। ওকে, থাকুন মুসাফির রাদের সাথে, শিখুন নতুন কিছু নতুন ভাবে। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে আগামী ক্লাসে। ভালো থাকবেন। সালাম।